প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিহাস শ্রেণীকক্ষে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস। নবম শ্রেণীর ইতিহাস তোমরা জানো মূলত ইউরোপ মহাদেশের ইতিহাস, বিদেশের ইতিহাস, আমাদের ভারতবর্ষের নয়। এবং এই ইউরোপ মহাদেশের পাশাপাশি একটা সময় আসবে যখন আফ্রিকা মহাদেশ, আমেরিকা মহাদেশ এবং অন্যান্য অনেক দেশ তথা সারা বিশ্বই জড়িয়ে পড়বে। সেই রকম বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু নবম শ্রেণীর ইতিহাসে আমরা প্রথমেই যে বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সারা পৃথিবীতে সাড়া ফেলে দেওয়া বিষয়, সেটা হলো ইউরোপের ফ্রান্সে ফরাসি বিপ্লব। 1789 সালের 14ই জুলাই যে বিপ্লব হয়েছিল ফ্রান্সে, সেই বিপ্লব হচ্ছে এক যুগান্তকারী বিপ্লব এবং সেটাকেই বলা হচ্ছে ফরাসি বিপ্লব। আমরা আলোচনা শুরু করার আগে নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, বিপ্লব কাকে বলে এই কথাটা আমরা একটু শুনব। আমরা বিপ্লব বলতে বুঝি প্রচলিত যে ব্যবস্থা, সেই ব্যবস্থার আমূল পরিবর্তন, বিরাট পরিবর্তন, যাকে ইংরেজিতে বলা যেতে পারে র্যাডিক্যাল চেঞ্জ, সেই আমূল পরিবর্তনকেই বলা হয় বিপ্লব। অর্থাৎ আগে যে প্রচলিত ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা বিভিন্ন কারণে ঘাত প্রতিঘাতে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে, আমূল পরিবর্তিত হয়ে নতুন যে ব্যবস্থা হবে, সেটাই হলো বিপ্লব। তাহলে আমরা নবম শ্রেণীর ইতিহাসে শুরুতেই যে যুগান্তকারী বিপ্লব রয়েছে, সেই বিপ্লবের নাম ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই। এবং ঐতিহাসিক লেফেভার বলছেন যে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, অর্থাৎ 1789-এর সময় সারা পৃথিবীতে সভ্যতার যে বাঁক, পরিবর্তনের যে বাঁক, সেই বাঁকটা হয়েছিল এই ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে। এখন আমরা ফরাসি বিপ্লব সম্পর্কে পড়াশোনা করব, জানব, এবং সেই সঙ্গে এটাও জানব ফরাসি বিপ্লব মানে এত বড় একটা বিপ্লব কেন হয়েছিল। আমরা এটা জেনে থাকি, যে কোনো বিপ্লব বা যে কোনো ঘটনা ঘটলে তার পিছনে অনেকগুলো কারণ থাকে। যেমন ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও ছিল। যে সমস্ত কারণগুলো ফরাসি বিপ্লবের জন্য দায়ী বা বিশেষ গুরুত্বপূর্ণ, আমরা এখানে বোর্ডে লিখেছি: রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, দার্শনিকদের প্রভাব ইত্যাদি। এই সমস্ত কিছু প্রভাবের পরিবর্তন হিসাবে যে ঘটনা দিয়ে শুরু হবে, সেটা হলো বাস্তিল দুর্গের পতন। এবং সেই পতনটা হয়েছিল 14ই জুলাই 1789, এবং এই তারিখ থেকে শুরু হয়েছিল ফরাসি বিপ্লব। তাহলে আমরা দেখে নেব ইউরোপের ফ্রান্স নামক যে শক্তিশালী দেশ, বিখ্যাত দেশ, এই দেশ কি কারণে ফরাসি বিপ্লব হলো বা আগের প্রচলিত ব্যবস্থা পরিবর্তন হলো। ফ্রান্সের যে সময় বিপ্লব, তার আগে এখানে বুর্ব রাজবংশ শাসন করতেন। এবং বুর্ব রাজবংশের যারা রাজা ছিলেন, তারা প্রত্যেকেই নিজেদেরকে মনে করতেন ঐশ্বরিক রাজা, দৈব শক্তির রাজা। অর্থাৎ ঈশ্বর তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন রাজা হিসাবে। তারা শাসন করবেন, প্রজাদের শাসন পরিচালনা করবেন তাদের উপরে, কিন্তু তার ভালো মন্দ বা কোনো কিছুর দায় তারা প্রজাদেরকে বলতে রাজি নন বা জবাবদিহি করতে রাজি নয়। তাদের বিশ্বাস ছিল, আমরা ঈশ্বর প্রেরিত দৈব শক্তির অধিকারী, অতএব আমাদের শাসন ঠিক আছে না ভুল আছে, তার কৈফিয়ত আমরা শুধুমাত্র ঈশ্বরকেই দেব, কোনো জনগণের কাছে দেব না। এই যে ঐশ্বরিক শাসন ব্যবস্থা, সেটা শুরু হয়েছিল ফ্রান্সে। তারা এতটাই দাম্ভিক ছিলেন এবং এতটাই শক্তিশালী ছিলেন, ঐশ্বরিক ছিলেন। যেমন আমরা জানি, একজন শক্তিশালী বুর্ব শাসকের নাম হচ্ছে চতুর্দশ লুই। তিনি এতটাই শক্তিশালী এবং এত দাম্ভিক, তিনি বলতেন, আই অ্যাম দি স্টেটস, অর্থাৎ আমি নিজেই রাষ্ট্র। একজন রাজা, তিনি নিজেই বলছেন আমি নিজেই রাষ্ট্র, তার আশেপাশে আর কেউ নেই। তিনি স্বৈরাচারী রাজা, নিজের ইচ্ছা মতো শাসন পরিচালনা করেন। তাহলে এই যে স্বৈরাচারী শাসন, সেটা যুগে 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 মানুষের উপরে ভীষণভাবে তার বিরূপ প্রভাব পড়েছিল। চতুর্দশ লুইয়ের পর, যিনি বলতেন আমি নিজে রাষ্ট্র, তারপরে আসেন সিংহাসনে পঞ্চদশ লুই। তিনি তার একজন অলস এবং বলা যেতে পারে বিলাস ব্যসনে মত্ত এবং তার উপপত্নী দ্বারা ভীষণভাবে প্রভাবিত এই পঞ্চদশ লুইয়ের আমলে শাসন ব্যবস্থা
একটা উচ্চতার শিখরে উঠেছিল, কিন্তু তার জন্য নয়, তার আগে চতুর্দশ লুই তার ভিত তৈরি করে গিয়েছিলেন। তিনি তার উপপত্নীর দ্বারা পরিচালিত হয়ে নিজের কর্মদক্ষতা বলতে কিছু ছিল না, অযোগ্য বলা যেতে পারে। তার ফলে ফ্রান্স দুর্নীতিতে স্বজন পোষণে একেবারে ভরে যায়, যার ফলে মানুষের অবস্থা ভীষণ খারাপ হয়েছিল এবং বুর্ব বংশের প্রতি মানুষের ক্ষোভ দিনে দিনে জমতে জমতে একটা চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল। আমরা রাজনৈতিক কারণ এইগুলো দেখব। এর মূল ব্যাপারটাই হচ্ছে রাজারা নিজেদের ইচ্ছে মতো শাসন করতেন, তারা জনগণের ভালো মন্দের কথা কখনোই ভাবতেন না। যেমন চতুর্দশ লুই বললেন, আমি নিজেই রাষ্ট্র। পঞ্চদশ লুই অপদার্থ এবং বিলাস ব্যসনে জীবন কাটাতেন, উপপত্নীর দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তার সময় দুর্নীতি স্বজন পোষণে একেবারে ফ্রান্স ভরে যায়। পরবর্তী শাসক যিনি ছিলেন, যার সময় ফরাসি বিপ্লব হয়েছিল, তিনি হচ্ছেন ষোড়শ লুই। তিনি আবার বলতেন, আমি যা ইচ্ছা করি তাই আইন। অর্থাৎ তিনিও কোনো নিয়মের তোয়াক্কা করতেন না, প্রজাদের ভালো মন্দের বিষয়টা সেভাবে দেখতেন না। ফলে এই চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই প্রত্যেকের আমলেই ফ্রান্সের অবস্থা খারাপ হতে হতে চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছিল। এই রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যদি দ্বিতীয় কারণ দেখি, অর্থনৈতিক কারণ। ফ্রান্সে মূলত তিনটে সম্প্রদায়ের মানুষ ছিল। এক নম্বর যাজক সম্প্রদায়, 2 নম্বর অভিজাত সম্প্রদায়, 3 নম্বর তৃতীয় শ্রেণী বা বুর্জোয়া সম্প্রদায়। দেশের যা সম্পত্তি বা যা কিছু, তার অধিকাংশই ভোগ করতেন এই প্রথম দুটো শ্রেণী, যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী। এদের টাকা পয়সা, বিভিন্ন সম্পত্তির পরিমাণ পাহাড় পরিমাণ, প্রচুর পরিমাণে তাদের ছিল। কিন্তু দুঃখের বিষয়, তারা এই রাষ্ট্রকে অর্থাৎ ফ্রান্সকে কোনো রকম কর দিতেন না। কর না দেওয়ার ফলে, যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী কর না দেওয়ার ফলে দেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি দিন দিন খারাপ হয়ে পড়ে এবং তার একটা বিরূপ প্রভাব সমাজে ভীষণভাবে লক্ষ্য করা যায়। এবং একটা সময় এই রাজ কর্মচারীরা অর্থনৈতিক কারণে ট্যাক্স দিতে দিতে তারা, রাজকর্মচারীরা এমন অত্যাচার শুরু করে ফ্রান্সের জনগণের উপরে যে ওই রাজকর্মচারীদের অর্থাৎ অত্যাচারী রাজকর্মচারীদের মাত্রাতিরিক্ত শোষণের কারণে তাদেরকে ইন্টেন্ডেন্ট বা নেকড়ের সঙ্গে তুলনা করা হয়। তারা এতটাই সাধারণ মানুষজনকে শোষণ করতেন। ফলে অর্থনৈতিক ব্যবস্থা ভীষণ খারাপ ছিল, সামঞ্জস্যপূর্ণ মোটেও ছিল না, অসাম্যে ভরা ছিল। তার জন্য ভিনসেন্ট স্মিথ, অ্যাডাম স্মিথ বা ফিজিওক্রাটস যারা দার্শনিক, তারা ফ্রান্সকে বলেছেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। অর্থাৎ এই ফ্রান্সের অর্থনীতি পুরোপুরি ভুলে ভরা। এই ভুলে ভরা অর্থনীতির জন্যই ফ্রান্সে বিপ্লবের অন্যতম মূল কারণ বলা যেতে পারে। যার ফলে আমরা লক্ষ্য করব 1789-এর বিপ্লবের অনেকগুলো কারণ থাকলেও, যেমন রাজনৈতিক কারণ ছিল, তেমনি অর্থনৈতিক কারণ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। কারণ মানুষকে শাসনে জর্জরিত করে দিয়েছিল। যাদের অর্থনীতি ভালো ছিল তারা রাষ্ট্রকে কোনো রকম খাজনা কার্যত দিতই না, আর যাদের কোনো কিছু ছিল না, কৃষক থেকে শুরু করে অন্যান্য তৃতীয় শ্রেণীর সম্প্রদায়, তাদেরকেই মূলত পুরো কর ব্যবস্থাকে দিতে হতো। যার ফলে দরিদ্র মানুষ, সাধারণ প্রজা জর্জরিত হতে হতে এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, সেই সময় আর তাদের বিদ্রোহ না করে কোনো উপায় ছিল না। তো আমরা এই দুটো কারণ দেখলাম। এইবার তৃতীয়ত দেখব সামাজিক কারণ। সামাজিক কারণে ফ্রান্স এমন একটা দেশ ছিল, সমাজ মূলত 3টে শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম শ্রেণী যাজক শ্রেণী, অর্থাৎ যারা খ্রিস্টান ধর্মের বিষয়গুলির ধর্মচর্চা করেন এবং রাষ্ট্রগতভাবে ধর্ম পরিচালনা করেন, তারা ছিলেন যাজক শ্রেণী। দ্বিতীয়ত ছিল অভিজাত শ্রেণী, অর্থাৎ যারা উচ্চ রাজকর্মচারী, রাজাকে পরামর্শ দিতেন এবং রাজকার্য পরিচালনায় পাশে থেকে সাহায্য করতেন, অভিজাত সম্প্রদায়। আর তৃতীয় ছিল সাধারণ শ্রেণী, অর্থাৎ কৃষক, শ্রমিক, জেলে, বুর্জোয়া থেকে শুরু করে সকলে। অর্থাৎ যাজক, অভিজাত এই দুটো শ্রেণী বাদ দিয়ে বাকি যে সমস্ত শ্রেণী, তারা প্রত্যেকেই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। এই তৃতীয় শ্রেণীতে ছিল
সমাজের জ্ঞানী গুণী ডাক্তার, ব্যারিস্টার, চিকিৎসক, শিক্ষক এবং ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন গুণগত সম্পন্ন কোয়ালিটি মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষ। অথচ এই যোগ্য মানুষদের রাষ্ট্রের ক্ষেত্রে কোনো রকমের মর্যাদা ছিল না, মান সম্মান ছিল না, তাদের অধিকার কার্যত ছিল না। তারা সুবিধাহীনভাবে সমাজে বসবাস করত। ফলে এই যে তৃতীয় শ্রেণীর জনরোষ, রাজতন্ত্রের প্রতি তাদের বিক্ষোভ এবং তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের কোনো কিছুতেই রাষ্ট্র সুযোগ সুবিধা দিত না, তাদেরকে এক প্রকার বঞ্চিত করে রেখেছিল, শোষিত করে রেখেছিল। সে কারণেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এই তৃতীয় কারণ, অর্থাৎ সামাজিক কারণ। সামাজিক কারণের পর আমরা যেটা দেখব, ফ্রান্সের বিপ্লবের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করেছিল সেই দেশের যারা বুদ্ধিজীবী বা দার্শনিক। তারা কারা ছিলেন? আমরা মন্টেস্কুর নাম পাই, ভলতেয়ারের নাম পাই, রুশোর নাম পাই, ডিডরো এলেমবার্টের নাম পাই, কুয়েসনের নাম পাই, এরকম আরো অনেক দার্শনিক আছে। তারা কি করেছিলেন? তারা এই যে ফ্রান্সের ভুলে ভরা সমাজ, যে সমাজে রাজা স্বৈরাচারী শাসন চালাতেন, তার শাসনের জন্য তিনি প্রচার করতেন যে আমি ঈশ্বরের পাঠানো প্রতিনিধি, প্রজাদের কাছে কোনো রকম জবাবদিহি করব না। এই যে ভ্রান্ত ধারণা, মানুষজনকে ভুল বুঝিয়ে রাখা এতদিন ধরে, সেই ভুলটা এই দার্শনিকেরা মানুষজনের সামনে তুলে ধরেছিল। তারা প্রমাণ করেছিলেন, তারা বলার চেষ্টা করেছিলেন যে ফ্রান্সে এতদিন ধরে যে সমস্ত ব্যবস্থা চলে আসছে, রাজারা যেভাবে শাসন করছেন, পূর্ব রাজারা যেভাবে অত্যাচার চালাচ্ছেন, এটা পুরোপুরি অন্যায়, অত্যাচার। এইভাবে কোনো সুষ্ঠু শাসন চলতে পারে না। তাই সেই রাজতন্ত্রের রাজাদের বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন কার্যকলাপ, তাদের বিলাস ব্যাসন এবং রাষ্ট্রকে তারা নিজেরাই এমনভাবে শোষণ করছেন, এই বিষয়গুলো দার্শনিকেরা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরেন। এবং দার্শনিকদের রচনা পড়ে, তাদের বইপত্র পড়ে, তাদের কাছ থেকে জেনে সাধারণ মানুষ তাদের ক্ষোভ জমতে 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 চূড়ান্ত আকারে পৌঁছে যায়। আর এই যে বললাম, বেহিসাবি খরচ করতেন, বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতেন রাজারা। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। ষোড়শ লুই এবং তার স্ত্রী মেরি আতোয়ানেট, তাদের সময় ফ্রান্সের যে ভার্সাই রাজপ্রাসাদ, সেই ভার্সাই রাজপ্রাসাদ দেখাশোনার জন্য 18,000 কর্মচারী ছিল। 18,000, ভাবতে অবাক লাগে। সবচেয়ে বড় কথা হলো, যিনি মেরি আতোয়ানেট, রানী ষোড়শ লুইয়ের স্ত্রী, তাকে দেখাশোনার জন্য তার ব্যক্তিগত কর্মচারীর সংখ্যা ছিল 500 জন। 500, এই 500 জন কর্মচারী এবং টোটাল ভার্সাই প্রাসাদের 18,000 কর্মচারীর যে পরিমাণ মাইনে লাগতো এবং যে পরিমাণে তারা বিপুল অঙ্কের টাকা পয়সা খরচ করে জীবনযাপন করতেন, এইটা দেশের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দিয়েছিল, ভীষণ খারাপ জায়গায় নিয়ে গিয়েছিল। এইসবের প্রভাবেই মানুষজন যখন চূড়ান্ত ক্ষিপ্ত, কিছুতেই আর ঠিক করা যাচ্ছে না, বা পূর্ব রাজবংশ কোনোভাবেই সাধারণ মানুষের জন্য কাজ করছে না, ফরাসিবাসীর জন্য কাজ করছে না, তখন ফরাসিবাসীরা একত্রিত হয়ে 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই ফ্রান্সে একটা কারাগার ছিল, যাকে আমরা আমাদের ভাষায় জেলখানা বলতে পারি। সেই কারাগারে লেটার ডি ক্যাশে নামক একটা আইন জারি করে বহু নিরপরাধ মানুষকে, ভালো ভালো মানুষকে সন্দেহ হলেই তারা নিয়ে গিয়ে ওই বাস্তিল দুর্গে কারাগারে রেখে দিতেন। এবং বছরের পর বছর সাধারণ মানুষ, নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ কোনো রকম অন্যায় করা ছাড়াই, কোনো রকম অপরাধ করা ছাড়াই সেই জেলে থাকতে বাধ্য হতেন। তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। তাই সেই জেলখানাকে প্রথম ভেঙে তছনছ করে ধ্বংস করে যে বিপ্লবের সূত্রপাত হলো, তার নামই ফরাসি বিপ্লব। এটা কবে হয়েছিল? আমরা দেখেছি 1789 সালের 14ই জুলাই। সেদিন কি করলেন? বিক্ষুব্ধ জনতা ফ্রান্সের, তারা ওই বাস্তিল দুর্গের সামনে এসে, কারণ ওটা অত্যাচারের প্রতীক ছিল বাস্তিল দুর্গটা, সেখানে বহু নিরপরাধ ভালো মানুষ বন্দী ছিলেন, তাদেরকে, সেই রক্ষীকে হত্যা করে তার ভেতরে যত নিরপরাধ মানুষ ছিল সেগুলোকে বের করে নিয়ে পুরো জেলখানাকে ফাঁকা করে তারপর পুরো বাস্তিল দুর্গকে ভেঙে একেবারে ধূলিসাৎ করে দেন, ধ্বংস করে দেন। আর এই বাস্তিল দুর্গের
পতনের মধ্য দিয়ে ফ্রান্সে যে বিপ্লবের সূত্রপাত হলো তার নাম ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের পর আমরা পরপর দেখব সেই দেশের এতদিনের যে সংবিধান ছিল বা যেভাবে চলছিল তার পরিবর্তে নতুন একটা সংবিধান তৈরি হয়, নতুন শাসক আসেন এবং যারা শাসক ছিলেন তাদের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য, যাকে নিয়ে আমরা পরবর্তীকালে পড়ব এবং তিনি একজন নিজেই ইতিহাস, তিনি হচ্ছেন নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় আসেন এবং তারপরে ফ্রান্সে সম্রাটের শাসন শুরু হয়। নেপোলিয়নের শাসন আমরা পরপর আলোচনা করব, সেখানে আরও অনেক কিছু আসবে। নেপোলিয়নের শাসন, নেপোলিয়নের পতন, বিভিন্ন দেশের সঙ্গে তার সন্ধি এবং নেপোলিয়নের একটা সময় পরাজয় বরণ এবং নতুনভাবে ফ্রান্সকে গঠন করার আবার উদ্যোগ পুরনোদের। আমরা দেখব ভিয়েনা সম্মেলন, যারা এতদিন ফ্রান্সকে শাসন করতো যে দৃষ্টিভঙ্গিতে, পুরনো মানসিকতায়, প্রাচীন মানসিকতায়, প্রগতিশীল বিরোধী মানসিকতায়, সেই মানসিকতা আবার ফিরে আসবে ভিয়েনা সম্মেলনের মধ্যে দিয়ে। আমরা সেগুলো দেখব। আমরা দেখব শিল্প বিপ্লব, আমরা দেখব আরও অন্যান্য দেশের স্বাধীনতা কিভাবে হয়েছে, সবগুলো নবম শ্রেণীর ইতিহাসে রয়েছে। এবং শিল্প বিপ্লবের পর আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর অবস্থা কেমন, এবং সবশেষে সারা পৃথিবীর রাষ্ট্রগুলোকে নিয়ে যে আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠেছে পৃথিবীতে, যাতে আর কোনোদিন যুদ্ধ না হয়, সব কিছু আপোষে মীমাংসায় তার সমাধান হয়ে যায়, সেই জন্য প্রথমে জাতিসংঘ এবং পরে সম্মিলিত জাতিপুঞ্জ, এই ব্যাপারগুলো পরপর নবম শ্রেণীর ইতিহাসে আসবে। তাহলে আজকে আমরা প্রথম দিন এইটুকুই বলবো যে নবম শ্রেণীর ইতিহাসের শুরুতেই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা ফরাসি বিপ্লব। সেই ফরাসি বিপ্লব কবে হয়েছিল, কেন হয়েছিল, অর্থাৎ ফরাসি বিপ্লবের কারণ, সেগুলো আমরা পড়ব। কারণ বলার পর কত তারিখে ফরাসি বিপ্লব শুরু হলো, কোন ঘটনার মধ্যে দিয়ে শুরু হলো, এবং ফ্রান্সের সমাজ কেমন ছিল, এবং বিপ্লবের পর নতুন সংবিধান তৈরি হওয়ার পর কি কি ব্যবস্থা গৃহীত হলো নতুন দেশের জন্য। নতুন শাসক যারা আসলেন তার মধ্যে অত্যন্ত বিখ্যাত নেপোলিয়ন বোনাপার্ট, তিনি কোন কোন পলিসি নিলেন, কিভাবে ফ্রান্সের ইতিহাস আবার নতুন করে শুরু হলো এবং ফ্রান্সকে পুনর্গঠন অর্থাৎ নতুন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন, সেগুলো পরপর আমরা আলোচনা করব। তাহলে প্রথমে নবম শ্রেণীর ইতিহাসের এই বিষয়টা, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক আজকে শুরু হলো। এরপরে নবম শ্রেণীর সিলেবাসে যা যা আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে পরপর আলোচনা করব। তোমরা একটু খেয়াল করে বিষয়গুলো শুনবে। তোমাদের যে লেখকেরই বই থাকুক না কেন বাড়িতে, একটা বা দুটো বা তিনটে, সেই বইগুলো একটু দেখবে। তাহলে দেখবে যদিও বিদেশের ইতিহাস, মূলত ইউরোপের ইতিহাস বা বিশ্ব ইতিহাস, এটা তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। আশা করছি নবম শ্রেণীর সবে ক্লাস শুরু হয়েছে, তারপরে আবার মাধ্যমিক পরীক্ষাও শুরু হয়েছে, এরপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। ফলে এই প্রথম কিছুদিন পঠন পাঠনে কিছুটা ব্যাঘাত ঘটবে বলাই বাহুল্য। তবুও তার মধ্যে আমরা নবম শ্রেণীর ইতিহাস পরপর আলোচনা করে যাব। তোমরা একটু খেয়াল রাখবে এবং তোমরা নিজেরা দেখার পাশাপাশি তোমাদের আর যারা সহপাঠী আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, তাদেরকেও এগুলো দেখতে বলবে। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নটা গ্রুপে লিখবে যে স্যার এই বিষয়টা বুঝতে পারছি না বা এটা আমার প্রশ্ন আছে, এটা কি হবে। তোমাদের মতামত অনুযায়ী ইনবক্সে যা আমরা পাবো সেগুলো পরবর্তীকালে আলোচনা করব এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই নবম শ্রেণীর ইতিহাস। তোমরা ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক, এই বিষয়গুলো একটু নজর করবে, যা বললাম সেটা একটু মনে রাখবে। পরের দিন আবার নতুন করে আলোচনা হবে। ভালো থেকো এবং পড়াশোনা নিয়মিত করবে এবং স্কুলে আসবে, শিক্ষকদের সঙ্গে যা যা বলছেন শুনবে এবং ইতিহাস বিষয়টিকে আরো সহজভাবে নেবে এবং ইতিহাস আমাদের জানা কতটা প্রয়োজন তোমরা পরপর আলোচনায় সেগুলো পেয়ে যাবে। সকলের প্রতি শুভেচ্ছা রইল, ভালো থাকবে।